হ্যালো বন্ধুরা, স্কেরি টক্সে সবাইকে ওয়েলকাম। আজকের এই এপিসোডটি পুরোপুরি এন্টারটেনমেন্টের জন্য। কোনোভাবে এটাকে নিজের রিয়েল লাইফের সাথে মেলাবেন না। আজকের ঘটনাটি একটু সেন্সিটিভ হতে চলেছে এবং একটু লম্বা হবে আজকের এই ঘটনা। তবে একটু বেশি ভয় পেতে চলেছেন আপনারা আজকের এই এপিসোডটায়। তো মন দিয়ে শুনবেন এবং আরও বেটার এক্সপিরিয়েন্সের জন্য হেডফোন ইউজ করতে পারেন। জানান কমেন্টে কেমন লাগলো ঘটনাটি এবং ভিডিওটিকে একটি লাইক করে দিন বন্ধুরা। তো চলুন শুরু করি আর একটি রহস্যের যাত্রা স্কেরি ডগসের সাথে। আমাদের বন্ধু বলছেন, আমি কলকাতার একটি নামকরা হসপিটালে স্টাফ হিসেবে নিযুক্ত ছিলাম। কাজটি বেশ ভালোই চলছিল এবং আমারও আস্তে আস্তে অভ্যাস হয়ে গেছিল এই কাজটির সাথে। গত 3 বছর আমার কাজটি বেশ ভালোই চলছিল। আমি এতদিন সকালের শিফটে ডিউটি করতাম। আমার ডিউটির সময় ছিল সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। এভাবে সব ভালোই চলছিল। তখন একদিন আমার ডিউটি পড়ে যায় রাতের শিফটে। তা আমি কোনো রকম অবাক হইনি এবং নেক্সট দিন আমার ডিউটি টাইম ছিল রাত 8টা থেকে সকাল 8টা। আমি যথাসময়ে হসপিটালে পৌঁছে গেলাম এবং আমার ডিউটি শুরু করে দিলাম। প্রথম দিন সব স্বাভাবিক ছিল, কোনো কিছু উলটপালট ছিল না এবং তার পরের দিন আমি আবার নাইট শিফটেই ডিউটি করতে চলে এলাম ঠিক সন্ধ্যা 8টার সময়তেই। তবে এবার আমার ডিউটি পড়েছিল অন্য বিভাগে। সেটি ছিল একটি প্রসূতি বিভাগ। এবার হয়তো আমার কথাগুলি একটু সেনসিটিভ লাগতে পারে। ভিডিওটিতে জুড়ে থাকুন সবটা জানার জন্য। তো আমি প্রসূতি বিভাগে গিয়ে শুরু করলাম নিজের ডিউটি। টোটাল 3টে ফ্লোর ছিল সেই বিভাগে এবং আমরা 3জনই কর্মরত ছিলাম সেই রাতে। আস্তে আস্তে সব ঘরগুলি আমরা ঘুরে নিলাম, সব পেশেন্টদের একবার করে চেক করে নিলাম, সব নর্মাল ছিল। এভাবে আমরা কিছু খাওয়া দাওয়া সেরে নিলাম। তখন ঠিক রাত 10টা বাজে। আমরা পুরো করিডোরে ঘুরছিলাম এবং সব ঘরেও সব পেশেন্টের ওপরে নজর রাখছিলাম। এভাবে ঘড়ির কাঁটা রাত 12টা পার করলো। তো আমরা সিদ্ধান্ত নিলাম 3জন স্টাফ 3টি ফ্লোরে আলাদা আলাদা ডিউটি দেবো। একতলা এবং দোতলাতে ডিউটি দিতে সবাই রাজি হলো, কিন্তু 3তলাতে ডিউটি দিতে কেউ রাজি হচ্ছিল না। শেষমেশ আমি ঠিক করলাম যে আমিই ডিউটি দেবো সে 3তলায়। উল্টে তারা আমাকে সাবধান করতে লাগলো এবং আমাকে বলল একটু সাবধানে থাকতে। আমি একটু চমকে গেলাম যে ডিউটি করতে আবার সাবধানে থাকার কী আছে, এবং তারা আমাকে আরও একটি খুব অবাক করে দেওয়া কথা বলল। তারা বলল যে কেউ যদি মাঝরাতে তোকে ডাকে বা তোর নাম ডেকে চিৎকার করে তাহলে বুঝে শুনে সাড়া দিবি এবং যাবি, এবং রুম নাম্বার 308 থেকে তুই একদমই সাবধানে থাকবি। তো আমি তাদের পাল্টা জিজ্ঞাসা করতে তারা সেরকম কিছু আমাকে খুলে বলল না। আমি এদের কথায় সেরকম কান না দিয়েই চলে গেলাম। একবার ভালো মতো সব ঘরগুলো দেখে নিলাম। দেখলাম সব পেশেন্ট ঘুমিয়ে পড়েছে। তারপর আমি একটু শান্ত হয়ে বসলাম একটি কোণায় রাখা টেবিলে। ভাবলাম এখানেই রাতটুকু কাটিয়ে নেব। 5 মিনিট বসে থাকতে আমার নজরে গেল সেই রুমটির দিকে, রুম নাম্বার 308। আমি ভাবলাম গিয়ে দেখি রুমটায় কী এমন আছে। তারপর ভাবলাম আমার সহকর্মীদের কথা। তারা বলেছিল এই রুম থেকে একেবারে দূরে থাকতে। তাও নিজের মনের আগ্রহের জন্য উঠলাম এবং এগোতে থাকলাম রুম নাম্বার 308-এর দিকে। তখন ঘড়ির কাঁটা রাত 2টো পার করেছে। পুরো ফ্লোর পুরো শান্ত, কোনো রকম কোনো আওয়াজও নেই, শুধু ঘড়ির কাঁটা টিকটিক। আর আমার বুকের ভেতরে একটুখানি ভয়। আমার পা একটু একটু করে কাঁপছিল, আমার হৃদয় অনেক ফাস্ট হয়ে গেছিলো। তাও আস্তে আস্তে আমি এগোলাম এবং পৌঁছে গেলাম ঠিক রুম নাম্বার 308-এর গেটের সামনে। ঢুকতেই দেখলাম রুমটি পুরোপুরি ফাঁকা, কেউ নেই সেই রুমটায়। শুধু একটা হালকা লাল বাতি জ্বলছে, এর থেকে বেশি কিছুই না। আমি তখন বুঝে গেলাম হয়তো ওরা আমার সাথে মজা করেছে। একটু রাগের সাথে আবার করিডোরে ফিরে এলাম এবং টেবিলটায় এসে বসে পড়লাম। এইভাবে 15-20 মিনিট বসে বসে কেটে গেল। আপনারা বলতেই পারেন আমি একটুখানি ঘুমিয়েও পড়েছিলাম। ঠিক তখনই অদ্ভুত আওয়াজ হলো, দিদি দিদি, ডাক্তারবাবুকে ডাকুন, আমার খুব কষ্ট হচ্ছে। তখন আমি সঙ্গে সঙ্গে চমকে উঠলাম, গিয়ে সব ঘর চেক করলাম, কিন্তু সব ঘর স্বাভাবিক এবং সব পেশেন্ট তখনও ঘুমের মধ্যে। আমার মনে একটা ভয় ঢুকে গেল। তাও আমি নিজের মনকে শান্ত করলাম যে হয়তো আমি ভুল শুনেছি, আমারই ভুল ছিল। ভাবলাম এবার পুরো রাত জেগে থাকবো এবং দেখবো এরকম আমার সাথে
আর ঘটে কিনা। জেগে বসে আছি, 10 থেকে 15 মিনিট পর আবার সেই মহিলাটা, ডাক্তারবাবু আমি কি আমার বাচ্চাকে দেখতে পাবো না? ডাক্তারবাবু বাঁচান আমার বাচ্চাকে, বলে সে জোরে জোরে চিৎকার করছে এবং কাঁদছে। এবং আওয়াজটা এতটাই স্পষ্ট যে আমার মনে কোনো রকম আর সন্দেহ রইল না। সেই কান্নার শব্দ শুনি আমি লাফিয়ে উঠলাম এবং খোঁজার চেষ্টা করলাম যে কে এরকম চিৎকার করছে এবং কাঁদছে, এবং আওয়াজটা এতটাই স্পষ্ট যে আমার মনে কোনো রকম সন্দেহ রইল না। সেই কান্নার শব্দ শুনে আমি লাফিয়ে উঠলাম এবং খোঁজার চেষ্টা করলাম যে কে এরকম এত রাতে চিৎকার করছে এবং এইভাবে কাঁদছে। সব রুমের পেশেন্ট শান্ত এবং তারা ঘুমাচ্ছে। তাহলে কোথা থেকে আসছে এই আওয়াজ, এই কান্নার আওয়াজ, এবং কেই বা কাঁদছে এত রাতে? ভালো মতো দেখতেই নজর গেল আমার সেই ঘরটির দিকে। হ্যাঁ, সেই ঘর, সেই রুম নাম্বার 308। কিন্তু ওই ঘর তো একটু আগে ফাঁকা ছিল, আমি কিছুক্ষণ আগে দেখে এসেছি। তাহলে কেই বা গেল ওই ঘরটায়? এটা কীরকমভাবে সম্ভব? নিজের মনকে প্রশ্ন করতে করতে আস্তে আস্তে এগিয়ে গেলাম। গিয়ে দরজা খুলতেই যে দৃশ্য আমি দেখলাম তা আমি বলে বোঝাতে পারবো না। এই ঘটনা হয়েছে 6 মাস কেটে গেছে, তাও যেন ওই দৃশ্যটি আমার চোখের সামনে যখন তখন ভেসে ওঠে। তখন আমি দেখলাম এক মহিলা লাল কাপড় পরে দাঁড়িয়ে আছে, তার চোখ দুটো জ্বলছে, তার মুখটা পুরো সাদা, কোনো রং নেই তাতে। সে একভাবে কেঁদে যাচ্ছে এবং জোরে জোরে চিৎকার করছে। তার কোলে ছিল একটি ছোট বাচ্চা এবং সেই বাচ্চাটিও জোরে জোরে কাঁদছিল। মহিলাটি চিৎকার করে বলছিল, যাই হোক ডাক্তারবাবু, আমার বাচ্চাটাকে বাঁচিয়ে দিন। এই দৃশ্য দেখে আমি সেখানেই পড়ে গেলাম এবং সব কিছু অন্ধকারে ঢেকে গেল। তারপর কি হলো তা আমার কিছুই মনে নেই। পরের দিন সকালে যখন আমার হুঁশ এলো, তখন আমার সহকর্মীরা আমাকে ঘিরে রেখেছিল। তখন তাদের মুখে শুনলাম আসল ঘটনাটি কী। তারা বলল, অনেক সময় আগে এই প্রসূতি বিভাগে 3rd ফ্লোরে এবং সেই রুম নাম্বার 308-এ এক মহিলা পেশেন্ট ভর্তি ছিল। উনি অনেক অপেক্ষায় ছিলেন নিজের সন্তানকে দেখার জন্য, কিন্তু একটি বড় সমস্যা হয়ে যায় সেই মহিলার সাথে, এবং সেই মহিলা ডাক্তারবাবুর কাছে ঠিক এরমভাবে মিনতি করছিল যে আমার বাচ্চাটিকে বাঁচিয়ে দিন ডাক্তারবাবু। কিন্তু দুঃখের বিষয়, তার এই স্বপ্ন কোনোদিন পূরণ হয়নি। দুর্ঘটনাবশত তিনি এবং তার সন্তান দুজনেই এখানে দেহত্যাগ করেছিল। তবে থেকে এখনও তিনি এভাবেই রুম নাম্বার 308-এ এসে ডাক্তারবাবুকে ডাকেন এবং ওনার সন্তানকে বাঁচিয়ে নেওয়ার স্বপ্ন দেখতে থাকেন। কেমন লাগলো বন্ধুরা এই ঘটনাটি? আমাকে কমেন্ট বক্সে জানান আপনাদের মতামত। আর আপনার কোনো ঘটনা থাকলে আমাকে কমেন্ট বক্সে শেয়ার করুন, আমি আপনার ঘটনাটি পিক করব। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে জুড়ে থাকুন বন্ধুরা।